সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি পারফেক্ট বিফ তেহারি। তেহারিটা তৈরি করব একদমই ঘরোয়া উপকরণে, খেতে হবে একদম পুরান ঢাকার তেহারির মতো। আজকের তেহারিতে যে সকল মশলা আমি ইউজ করছি সবই কিন্তু আমাদের হাতের কাছে খুবই অনায়াসেই আমরা পেয়ে যাই। আশা করছি আমার আজকের বিফ তেহারি রেসিপি আপনাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। তেহারি রান্না করার জন্য এখানে আমি 800 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসটাকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তেহারির মাংসটা কিন্তু ছোট টুকরো করেই কাটা হয়। এখন আমি চলে যাচ্ছি সরাসরি রান্নার প্রসেসে। রান্নার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেহারি কিন্তু সরিষার তেলে রান্না করলে খুবই ভালো হয়। আমি আজ সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে রান্না করব। আপনারা চাইলে কিন্তু শুধু সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, তবে অবশ্যই তেহারিতে কিছুটা হলেও সরিষার তেল ইউজ করতে হবে। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ আর একটি দিয়ে দিলাম কালো এলাচ। এরপরে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, এরপরে দিয়ে দিচ্ছি 1 টুকরো জায়ত্রী, সবশেষে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 4টে লবঙ্গ। এখন এগুলোকে তেলের সাথে হালকা করে ভেজে নিব, যাতে করে এর থেকে সুঘ্রাণটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 15টির মতো কাঁচামরিচ। আপনারা কে কতটুকু ঝাল খেতে চান সেটা বুঝেও কিন্তু এখানে মরিচটা অ্যাড করতে পারেন। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিছুটা সময় ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তবে একেবারেই ব্রাউন করে ভেজে নিইনি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা। কাঁচা মশলাগুলোকে এবার তেলের সাথে ভেজে নিব, যাতে করে আদা আর রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। আদা রসুনটাকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা। তারপরে এখানে সমস্ত গুঁড়ি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হালকা ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ আমি গুঁড়ি করে নিয়েছি সেটা, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ি। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ি, এটা রেডিমেড কেনা গরম মশলার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। অবশ্যই এখানে কালো গোলমরিচের গুঁড়িটা ইউজ করতে হবে, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু ঝাল ঝাল হবে। সবশেষে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে টক দই। আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সেই টক দইটা। অবশ্যই টক দইটাকে আগে থেকে ফেটিয়ে তারপরে ইউজ করার জন্য চেষ্টা করবেন, এতে করে টক দইটার ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন সব কিছু একসাথে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুটা সময়ের জন্য, যাতে করে মাংস থেকে পানি বেরিয়ে আসে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে বেশ অনেকটাই পানি উঠে এসেছে দেখুন মাংস থেকে। এখন আবারও কিছুটা নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব, যাতে করে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর পানিটাও টেনে যায়। এ পর্যায়ে আপনাদের মাংস থেকে যদি পর্যাপ্ত পরিমাণে পানি না বের হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিছুটা পানি দিয়ে তারপরে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নেবেন। আর প্রায় 40 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখুন আমার মাংস থেকে যে পানিটা বেরিয়েছিল সেই পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। মাংসটাও কিন্তু রান্না কমপ্লিট। একদমই উপরে তেলটা ভেসে উঠেছে, এটা দেখলে কিন্তু বুঝতে হবে যে আমাদের মাংসটা রান্না কমপ্লিট। আপনাদের রান্না করতে কিছুটা কম কিংবা বেশি সময় লাগতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। সবশেষে এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে এই মাংসটাকে মশলাসহ একটা বাটিতে তুলে নিতে হবে। সমস্ত মাংস মশলা উঠিয়ে নিয়ে এবারে ওই একই প্যানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আজ আমি 400 গ্রাম চাল ইউজ করব। 400 গ্রামের ডবল পানি এখানে দিয়ে দিতে হবে।
এরপরে পানিতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিবেন। যদি পানিটা মুখে দিলে মনে হয় যে লবণটা একটু বেশি হয়েছে, তাহলে কিন্তু রাইসে লবণটা একদম ঠিকঠাক হয়। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ি। অবশ্যই কালো গোলমরিচের গুঁড়িটা কিন্তু দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি টেস্টিং সল্ট, তবে এটা অপশনাল, আপনারা যদি না চান না দিলেও হবে, তবে টেস্টিং সল্ট দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে একটা বলক তুলে নিতে হবে। পানিতে বলক চলে এসেছে। এবারে এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি। এখানে 400 গ্রামের মতো চিনি গুঁড়া পোলাও চাউল আছে। চাউলগুলোকে আমি পুরোপুরি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এখানে লেবুর রসটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে ভাতটা খুবই ঝরঝরে হবে। এবারে সব কিছু দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা আছে মিডিয়ামের থেকে একটু বাড়ানো, আর এভাবে করে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন চাউলটা ফুটে উঠেছে, কিন্তু এখনও চাউলের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি আছে। এ পর্যায়ে এখানে আগে থেকে উঠিয়ে রাখা সেই মাংসটা দিয়ে দিচ্ছি। অবশ্যই পানি থাকা অবস্থাতেই এখানে মাংসটা অ্যাড করতে হবে, না হলে কিন্তু বিরিয়ানির মতন স্বাদ পাওয়া যাবে। এখন মাংসটাকে দিয়ে আমি চাউলটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব না, এভাবেই মাঝখানে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিব আর অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য। আবারও কিছুটা সময় জাল করে নেওয়ার পরে দেখুন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, হালকা কিছুটা পানি আছে, একদমই কম। এখন আমি চাউল আর মাংসগুলোকে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে দমে রেখে দিব প্রায় 40 মিনিটের মতো। অবশ্যই তেহেরিটাকে কিন্তু লং টাইম নিয়ে একটু দমে দিতে হবে, এতে করে তেহেরির টেস্ট খুবই ভালো আসে। আর এই সময়ের ভিতরে অবশ্যই কিন্তু 2-1 বার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে, নিচ উপর একসাথে করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো ভাতই সমানভাবে ফুটতে পারে। ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে, কিন্তু সামান্য কিছুটা শক্ত আছে। এই দমে রাখার ফলেই কিন্তু সেটুকুও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে যতটা সম্ভব লো করে দিয়ে তারপরে এখন আমি এটাকে দমে রাখবো। আর ঢাকনার যদি কোনো ছিদ্র থাকে তাহলে এরকম করে অবশ্যই একটু বন্ধ করে দিতে হবে, যাতে করে কোনো দিক দিয়ে ভাপটা না বেরিয়ে যায়। ফিরে আসলাম 30 মিনিট পরে। আমার তেহেরিটা কিন্তু একদম ডান। আমি আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার তেহেরিটা কতটা ঝরঝরে হয়েছে। আর এই 30 মিনিটের মাঝে আমি কিন্তু মাঝে মাঝেই একটু নেড়েচেড়ে উপর থেকে নিচে আর নিচের থেকে উপরে একটু মিশিয়ে দিয়েছি, যাতে করে প্রতিটা রাইসই সমানভাবে ফুটতে পারে। এখন আমি তেহেরিটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে চলে যাচ্ছি পরিবেশনে। রেডি হয়ে গেল একদম ঝরঝরে পুরান ঢাকার বিফ তেহারি। বাসায় এভাবে করে ট্রাই করে দেখবেন একদম পুরান ঢাকার বিফ তেহারির স্বাদটাই আপনি পাবেন। আশা করছি আমার আজকের তেহরি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।